ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নাম দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি বলছে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন এমন ব্যক্তিদের নাম দিয়েছে তারা। সার্চ কমিটির ডাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রস্তাবিত নামের তালিকা জমা দিল 25টি রাজনৈতিক দল। নতুন নির্বাচন কমিশনের জন্য 5টি করে নামের প্রস্তাব নিয়ে সকাল থেকে সচিবালয়ে আসতে থাকে রাজনৈতিক দলগুলো। সবারই এক কথা, নিরপেক্ষ এবং যোগ্য লোকদেরই কমিশনে চান তারা। দুপুরে আসে বিএনপি। নামের তালিকা জমা দিয়ে দলটির প্রতিনিধিরা বলেন, দেশ ও জাতির কল্যাণের কথা বিবেচনায় রেখে সার্চ কমিটির ডাকে সাড়া দিয়েছেন তারা। আমার মনে হয় যে বক্তব্যগুলি সেই 13 দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে। এরপর নাম জমা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সৎ ও যোগ্য লোকেরাই তাদের তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছে দলটি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়া 31টি দলের মধ্যে 27টি দলের চিঠি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে 2টি দল নাম দেয়নি। মোট 31টি রাজনৈতিক দলের মধ্যে 27টি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের প্রস্তাবনা দাখিল করে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা জেনেছি এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি সহ 25টি রাজনৈতিক দল ইসি পুনর্গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব দিয়েছে, নামের তালিকা দিয়েছে। তো এই মুহূর্তে সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে কিনা একটু জানাবেন আমাদের। ইশরাত, তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি এবং এরই মধ্যে সার্চ কমিটির সকল সদস্য সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠকটি শুরু হবে। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে 31টি রাজনৈতিক দল আজকে বিকাল 3টার মধ্যে তারা নামদের কথা বলা হয়েছিল সার্চ কমিটির পক্ষ থেকে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 25টি রাজনৈতিক দল সেই নামগুলো জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে এবং কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা সেই নামগুলো নিয়ে এই সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে এসে উপস্থিত হয়েছেন এবং মূলত আজকে সেই নামগুলো নিয়ে আলোচনা হবে। তবে কাদের নাম জমা দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, সেই নামগুলো আমরা জানতে পারিনি। প্রতিটি বৈঠকের পরেই মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের সাথে কথা বলেন। যদি তিনি আজকে কথা বলেন তাহলে হয়তো আমরা জানতে পারবো যে রাজনৈতিক দলগুলো কোন কোন ব্যক্তির নাম সার্চ কমিটিকে দিয়েছেন। এবং আমরা যদি সেটা জানতে পারি মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে সেটা আমরা আপনাদের জানিয়ে দেব। আরেকটি বিষয় যে আগামীকাল এখানে অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা 11টার সময় আরও 5 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি এবং আগামী 10 কার্যদিবসের মধ্যে এর সার্চ কমিটিকে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে হবে। ইশরাত। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিকিন প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে এবং জানাচ্ছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠক শুরু হবে এবং তখনই আমরা জানতে পারবো আসলে রাজনৈতিক দলগুলো কাদের নামের তালিকা দিয়েছে সার্চ কমিটির কাছে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। মিয়ানমারের রাখাইনে নাগরিকত্ব মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা হলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব হবে, এমনটা মনে করেন বাংলাদেশ সফররত আনান কমিশনের সদস্যরা। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে আলোচনা শেষে এই কথা বলেন কমিশনের সদস্য ঘাসান সালামে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। এদিকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারেই হওয়া উচিত। রোহিঙ্গাদের সবশেষ অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে আসা আনান কমিশনের সদস্যরা সকালে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এরপর 3 সদস্যের প্রতিনিধি দলটি রাজধানীর বিজে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি সেমিনারে অংশ নেন। সেমিনার শেষে প্রতিনিধি দলের প্রধান বলেন, রাখাইন রাজ্যের সমস্যা শুধু ধর্মীয় নয়, নাগরিকত্বেরও বটে। তাই সবার আগে প্রয়োজন নাগরিকত্ব, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা। রাখাইন রাজ্যে যা ঘটেছে তা কোনো ধর্মযুদ্ধ নয়। নাগরিকত্ব, জীবিকা, আইনের শাসনের মতো বিষয়গুলো জড়িত। নাগরিকত্ব নিশ্চিত করা গেলে
রাজ্যটির সমস্যা অনেকটাই কমে আসবে। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনেক কাজ করার সুযোগ আছে। এগুলো অবশ্য রাতারাতি সম্ভব নয়। তবে এই কমিশনের দেওয়া সুপারিশ সংকট সমাধানে কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্ন থাকলেও এত বছর পরে একটি আন্তর্জাতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেমিনারে অংশগ্রহণকারীরা। মিয়ানমার সরকারের দিক থেকেও এক ধরনের পজিটিভ অ্যাটিটিউড আছে এই কমিশনের প্রতি, আর আমাদের দিক থেকে তো আছেই। তো আমরা আশা করব যে যখন রিপোর্টটা বার হবে তখন এক ধরনের ইম্প্যাক্ট পড়বে। কমিশনের কার্যকারিতা রয়েছে এবং থাকবে, এবং সেটা হয়তো দীর্ঘমেয়াদীও হতে পারে। এটা আমরা কিছুটা আমাদের মতো করে ব্যাখ্যা করেছি যে কমিশনের হয়তো এই বছরের শেষের মধ্যে কিছু প্রস্তাবনা দেওয়ার কথা, কিন্তু যদি এটার আন্তর্জাতিক চাপ থাকে এবং আঞ্চলিক বা ডিপ্লোম্যাটিক চাপ থাকে তাহলে কমিশন ভবিষ্যতেও আরও বহুদিন ধরে কাজ চালিয়ে যেতে পারে। এদিকে টেকনাফের নয়াপাড়া ও ল্যাদা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর মার্কিন চাপ অব্যাহত আছে। এই সমস্যার সমাধান করতে হবে মিয়ানমার সরকারকেই। রোহিঙ্গা ইস্যুর সমাধান একমাত্র মিয়ানমারেই সম্ভব, কেননা এই সম্প্রদায়ের ঘরবাড়ি, তাদের শেকড় সবই সেখানে। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হোক। মিয়ানমার সরকার চাইলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বইমেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত লেখক অভিজিৎ হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে শিগগিরই, কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বইমেলার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে তিনি জানান, ধর্মীয় ও গোষ্ঠীগত অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ করা হলে প্রকাশক ও লেখকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা ঝুঁকিতে আছেন এমন লেখক ও প্রকাশকরা চাইলে নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, বইমেলা নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করবেন, তাই বইপ্রেমীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই। কোন লেখক, প্রকাশক অথবা কোনো ব্যক্তি যদি বিশেষ নিরাপত্তা ঝুঁকি বোধ করে তাহলে আমাদের কন্ট্রোল রুমে জানালে অথবা আমাদের শাহবাগ থানাকে জানালে আমরা তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এমন কোন বই যাতে প্রকাশিত না হয় যেটি কোনো মানুষের অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানে। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সংশ্লিষ্ট অনেকের কাছেই তদন্ত প্রতিবেদনটি পাঠানো হয়নি, তাই 5 ফেব্রুয়ারির মধ্যে তা পৌঁছানো এবং 7 ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ঠিক করেছেন আদালত। গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করা 65 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের মতামত অংশে বলা হয়েছে, এই আগুন দেওয়ার ঘটনায় 2 জন পুলিশ সদস্য আর 1 জন পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি সদস্যের সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি 106 জন সাক্ষীর কেউই। এমনকি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি স্থানীয় অপরাধীদেরও। গাইবান্ধার পুলিশ সুপারের কাছে ঘটনার দিন দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের তালিকা চাওয়া হলেও তিনি তা সরবরাহ করেননি বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। আগামী 5 তারিখের মধ্যে পেপার বুক সেকশনকে নির্দেশ দিয়েছে রিসপেক্টিভ পার্টিদের এগুলো সরবরাহ করার জন্য। 7 তারিখে উভয় পক্ষ থেকে সেখানে কোর্টে তাদের সাবমিশন প্লেস করবে, 7 তারিখে কোর্ট অর্ডার দিবে। এদিকে গাইবান্ধার কুন্দেরপাড়া গণ উন্নয়ন স্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার রঞ্জু মিয়াকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 2 দিন ধরে রঞ্জুকে নিয়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে স্কুলে আগুন দেওয়ার ঘটনার 6 দিনেও এর মূল কারণ জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি এটি একটি পরিকল্পিত নাশকতা। গত 26 জানুয়ারি মধ্যরাতে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমিতে আগুন দেওয়া হয়। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর।